হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে সমুদ্র জলের ঘনত্ব সম্পর্কে আলোচনা করব, ডেনসিটি অফ ওশান ওয়াটার। তো দেখো, এই ঘনত্বটা কিন্তু লবণতা, উষ্ণতা এবং যে লবণতার সঙ্গে উষ্ণতার উপরে অনেকটা নির্ভর করে। তো এই ঘনত্ব জন্য আরও অনেক কিছু প্যারামিটার আছে উষ্ণতা এগুলোর উপরে। তো আমি এগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো বিষয়টা কিন্তু অনেকটাই বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথমে কিন্তু আমাদেরকে সমুদ্র জলের ঘনত্ব কাকে বলে এটা কিন্তু আমাদেরকে সব থেকে আগে পরিষ্কার করতে হবে যে সমুদ্র জলের ঘনত্ব জিনিসটা কি। তাহলে ঘনত্ব তো আমরা জানি যে কোনো একটা বস্তুর মধ্যে যে আয়তনের মধ্যে যে জিনিসটা অর্থাৎ যে পরিমাণ থাকে সেই জিনিসটাকে ঘনত্ব বলা হয়। অর্থাৎ দেখো, এখানে আছে নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ সামুদ্রিক জলরাশির আপেক্ষিক গুরুত্ব বা একক আয়তনের ভরকেই সমুদ্র জলের ঘনত্ব বলে। এই যে কথাটা আছে না, একক আয়তনের ভরকে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ আয়তনের মধ্যে যে পরিমাণ ওজন থাকে বা ভর থাকে সেটাকে কিন্তু বলছে তোমার ঘনত্ব। তাহলে একক আয়তনের ভরকে বলছে সমুদ্র জলের ঘনত্ব। সাধারণত সমুদ্র জলের ঘনত্বের পরিমাপ তোমার 1.02 গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে 1.03 গ্রাম তার সেন্টিমিটার কিউব পর্যন্ত হতে পারে। তাহলে এই হচ্ছে সমুদ্র জলের ঘনত্বের একটা বর্ণনা। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, যে জলে বরফ ভাসে কেন। দেখো, এটা কিন্তু একটা ঘনত্বেরই প্রশ্ন। অর্থাৎ তোমার যেহেতু ঘনত্বটা তোমার কম থাকে, দেখো জলে বরফ ভাসে কেন, ভাসার কারণটা কি। বলছে জলের ঘনত্বটিও একটি অসাধারণ বা অতুলনীয় বৈশিষ্ট্য বলা যায়। জলে বরফ ভাসে, কিন্তু অন্য যে কোনো কঠিন পদার্থই তাদের তরলে ডুবে যায়। এটি একটি ইস্পাতখণ্ড কখনোই তরল বা গলিত ইস্পাতে ভেসে থাকতে পারে না। জলের এরূপ অনুপম ব্যবহারের কারণ বিশ্লেষণ করা যাক। জল বরফ হলে আয়তন স্ফীত হওয়ার কারণ কি। বলছে জল বরফে পরিণত হওয়ার সময় সব জলীয় অণুগুলি চতুষ্ফলক বা টেট্রাহেড্রন আকৃতি প্রাপ্ত হয়। এই জন্য জল আয়তনে হঠাৎ স্ফীত হয় এবং জলের ঘনত্ব হ্রাস পায়। জলের কঠিন অবস্থায় আয়তন এই কারণে তরল আয়তন অপেক্ষা বড় হয়। উক্ত বিরল বৈশিষ্ট্যের ফলস্বরূপ জল কিন্তু বরফ কিন্তু জলে ভাসে। কেবল তাই নয়, নদী, জলাশয় বা হ্রদের উপরের জল বায়ুর সংস্পর্শে শীতল হয়ে জমে বরফ হয়ে গেলেও নিচের জল বায়ুর সংস্পর্শে না আসায় তাপহানি ঘটে না। ফলে জল তরল থাকে এবং জলচর জীবগুলির পক্ষে বেঁচে থাকা সম্ভব হয়। তাহলে এই হচ্ছে তোমার বরফ তোমার জলে ভাসার কারণ। এরপরে যে প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে যে কোন এককের দ্বারা জলের ঘনত্ব প্রকাশ করা হয়। সেটা হচ্ছে সিগমা। ঠিক আছে, এরকম টি দেওয়া থাকবে, তারপর এরকম একটা এবং তারপর টি লেখা থাকে, এটা হচ্ছে সিগমা। সিগমা একক দ্বারা কিন্তু তোমার ওই জলের ঘনত্বকে প্রকাশ করা হয়। এরপর দেখো, সমুদ্র জলের ঘনত্বের তারতম্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি কী কী। দেখো, অনেকগুলো উপাদান আছে, শুধুমাত্র তাপমাত্রা বা লবণতা নয়, এছাড়াও কতগুলো বিষয় আছে যেগুলো তোমার সমুদ্র জলের ঘনত্বকে নিয়ন্ত্রণ করছে। তো দেখো, সামুদ্রিক জলের বিভিন্ন অংশে ঘনত্বের বৈচিত্র্য সৃষ্টিতে একাধিক উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। যেমন প্রথম হচ্ছে তোমার কি, তাপমাত্রা। তাই তাপমাত্রা বৃদ্ধি পেলে সামুদ্রিক জলরাশি দ্রুত প্রসারিত হয়, ফলে ঘনত্ব কিন্তু হ্রাস পায়। যে কোনো তোমার জিনিসই কিন্তু যখনই তাপমাত্রা বাড়ানো হবে তখন কিন্তু তার প্রসারণ হবে এবং ঘনত্বটা কমবে। আবার স্বল্প তাপমাত্রায় সমুদ্রের ঠান্ডা জলরাশি সংকুচিত অবস্থায় যথেষ্ট ঘন হয়ে থাকে। এই হচ্ছে তোমার তাপমাত্রা। উদাহরণ হিসাবে কি বলছে, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের জল তুলনামূলকভাবে গরম এবং স্বল্প ঘনত্বযুক্ত। অন্যদিকে মেরু অঞ্চলে স্বল্প তাপমাত্রার কারণে জলরাশি কিন্তু বেশি ঘনত্বযুক্ত। এরপর লবণতা। এবার দেখো, লবণতার সাথে সমুদ্র জলের ঘনত্বের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। অর্থাৎ লবণতা বাড়লে ঘনত্ব বাড়ে, আবার লবণতা কমলে ঘনত্ব কমে। অর্থাৎ বেশি মাত্রায় দ্রবীভূত সামুদ্রিক লবণ জলকে অত্যন্ত ঘন এবং ভারী করে তোলে, আবার স্বল্প মাত্রায় দ্রবীভূত লবণের বিপরীত অবস্থার সৃষ্টি করে। উদাহরণ হিসাবে কাস্পিয়ান সাগর, মরু সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগরের অত্যধিক লবণাক্ত লেস দেন 30 সহস্রাংশ, যেটা আমি তোমাদের এককটা বললাম, সর্বাধিক ঘনত্বের সৃষ্টি করেছে। এবং ঘনত্বের সম্পর্ক তোমার, এবার দেখো চাপটা কিভাবে সম্পর্ক করছে। বলছে বায়ুমণ্ডলীয় এবং জলরাশির চাপ সামুদ্রিক জলের তাপমাত্রা, লবণাক্ততা এবং বায়ু প্রবাহের তারতম্য ঘটিয়ে সমুদ্র জলের ঘনত্বের হ্রাস বৃদ্ধিতে বিশেষ প্রভাব ফেলে থাকে। সাধারণত বায়ুমণ্ডলীয় চাপ বাড়লে সামুদ্রিক জলরাশি সংকুচিত হয় এবং ঘনত্ব কিন্তু বেড়ে যায়। সমুদ্রের
পৃষ্ঠতলের চাপ এবং ঘনত্ব তলদেশের নিরিখে যথেষ্ট কম হয়। প্রসঙ্গত 1 কিলোমিটার বা তার বেশি গভীরতায় জলরাশি এবং বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধির সাথে ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। সমুদ্রের উপরিভাগের জলরাশির ঘনত্ব 1022 গ্রাম পার এম কিউব, অন্যদিকে গভীর সমুদ্রে জলরাশির ঘনত্ব 1044 কিলোগ্রাম পার এম কিউব পর্যন্ত বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপর কি আছে দেখো, এটা চাপ হলো। এরপর আমাদের আছে তোমার কি বাষ্পীভবন, অর্থাৎ বাষ্পীভবনের সঙ্গেও কিন্তু তোমার ঘনত্ব, অর্থাৎ বাষ্পীভবন যদি বেড়ে যায় ঘনত্ব বাড়বে, বাষ্পীভবন কমলে ঘনত্ব কমবে। তাপমাত্রা, বায়ুপ্রবাহ, আর্দ্রতার মতো সমুদ্রের জলের ঘনত্ব বৃদ্ধিতে বাষ্পীভবনের প্রভাব রয়েছে, কারণ বাষ্পীভবনের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে মিশে গেলে সামুদ্রিক লবণাক্ততা বৃদ্ধি পায় এবং তার ফলে ঘনত্ব কিন্তু বেড়ে যায়। উদাহরণ হিসাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাষ্পীভবনের হার বেশি থাকায় সমুদ্রের ঘনত্ব সর্বাধিক হয়, যেমন লোহিত সাগর এবং পারস্য উপসাগর। এরপর দেখো বৃষ্টিপাত এবং মিষ্টি জলের প্রবাহ। এটা হচ্ছে সমুদ্রে অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাত এবং নদীর জল মিশ্রিত হলে লবণাক্ততার পাশাপাশি ঘনত্ব কমে যায়। উদাহরণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাতের ফলে সমুদ্রের ঘনত্ব বেশ কম থাকে। গ্রীষ্মকালে আর্কটিক এবং অ্যান্টার্কটিক অঞ্চলে বরফ গলে সমুদ্রের উপর স্তরে ঘনত্বকে যথেষ্ট কমিয়ে দেয়। এবার দেখো সঞ্চালন প্রক্রিয়া, অর্থাৎ মুভমেন্ট, সার্কুলেশন। বলছে যে গভীর সমুদ্রের ঠান্ডা এবং ঘন জল নিম্নমুখী হয়ে পৃষ্ঠের কম ঘন জলের সঙ্গে মিশে যায়। উদাহরণ হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে অত্যধিক সঞ্চালন প্রক্রিয়া সমুদ্র জলের ঘনত্বকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই হচ্ছে তোমার সমুদ্র জলের ঘনত্বের নিয়ন্ত্রকগুলি। এরপর দেখো যেটা আছে, বলছে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব নির্ণয় করা হয়। এটা হচ্ছে তোমার পিকনোমিটার। এরপর দেখো সমুদ্র জলের ঘনত্বের আনুভূমিক এবং উলম্ব বন্টন সম্পর্কে লেখো। অর্থাৎ ঠিক যেমন আমরা উষ্ণতা, লবণতা এগুলোর বন্টন পড়ছি, সমুদ্র জলের ঘনত্বেরও কিন্তু এরকম তোমার বন্টন লক্ষ্য করা যায়। এবার দেখো কি কি আছে দেখো, বলছে সমুদ্র জলের ঘনত্ব যেহেতু নির্ভর করে উষ্ণতা এবং লবণতার উপর, সেই জন্য উষ্ণতা এবং লবণতার বন্টনের পার্থক্য দরুন ঘনত্বেরও পার্থক্য হয়। উষ্ণতর সমুদ্রের জল অপেক্ষাকৃত কম ঘনত্ব বিশিষ্ট হয় এবং শীতলতর সমুদ্রের জল কিন্তু অপেক্ষাকৃত বেশি ঘনত্ব বিশিষ্ট হয়। সমুদ্রের জল যে অঞ্চলে বেশি লবণাক্ত সেখানে কম লবণাক্ত জলের তুলনায় সমুদ্র জলের ঘনত্ব বেশি। মরুসাগরের জল অতিরিক্ত লবণাক্ত হওয়ায় এর ঘনত্ব এত বেশি যে মানুষ বা কোনো জন্তু বা জীবজন্তু জলে ডোবে না, ভেসে থাকে। ঘনত্বের আনুভূমিক বন্টন, অর্থাৎ অক্ষাংশের ভিত্তিতে কীভাবে বন্টন, বলছে উষ্ণতর সমুদ্র অপেক্ষা শীতলতর সমুদ্র জলের ঘনত্ব বেশি, তার মানে নিরক্ষীয় অঞ্চলে সবথেকে ঘনত্ব কম, মেরু অঞ্চলে সবথেকে বেশি। এই জন্য মেরু প্রদেশের দিকে জল ক্রমশ শীতল হওয়ায় এই অঞ্চলে জলের ঘনত্ব অপেক্ষাকৃত বেশি। ক্রান্তীয় মণ্ডলের সমুদ্র উষ্ণতর হওয়ায় সমুদ্র জলের ঘনত্ব মেরু অঞ্চলের অপেক্ষা কম। ঘনত্বের আনুভূমিক বন্টনের ক্ষেত্রে দেখা যায় সমুদ্র স্রোতের প্রভাবও গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই উষ্ণ সমুদ্র স্রোত সম্পন্ন জলের ঘনত্ব অপেক্ষাকৃত কম এবং শীতল সমুদ্র স্রোত সম্পন্ন জলের ঘনত্ব অপেক্ষাকৃত বেশি। এবার উলম্ব বন্টন কি আছে, অর্থাৎ গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বলছে সমুদ্রের জলের উপরিভাগ সূর্যতাপে সরাসরি সংস্পর্শে আসে বলে উষ্ণতর হয় এবং এই কারণে এই অংশে জলের ঘনত্ব কম হয়। সমুদ্রের জলের যত গভীরে যাওয়া যায় তত জলের চাপ বেশি এবং জল শীতলতর হওয়ায় উপরিভাগের তুলনায় গভীরতর তলদেশে জলের ঘনত্ব স্বাভাবিকভাবেই বেশি হয়। তাহলে এই হচ্ছে তোমার সমুদ্র জলের ঘনত্বের তোমার উলম্ব বন্টন। নেক্সট আমাদের যেটা আছে সেটা কি, সমুদ্র জলের ঘনত্বের গুরুত্ব লেখো। তাহলে দেখো এই যে সমুদ্র জলের ঘনত্ব সম্পর্কে জানছি, এর গুরুত্বটা কি, বলছে উষ্ণতা এবং লবণতায় সমুদ্র জলের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। জল সূর্যরশ্মির উত্তাপ গ্রহণ করে এবং শীতল বায়ুর সংস্পর্শে তাপ ছেড়ে দেয়। স্বাদু জল যেমন নদীবাহিত জল, বৃষ্টিপাত এবং বরফ গলা জলের মিশ্রণে সমুদ্র জলের লবণতার তারতম্য ঘটে, আবার বাষ্পীভবনের ফলে কিন্তু লবণতা বৃদ্ধি ঘটে। তাহলে এই হচ্ছে তোমার সমুদ্র জলের লবণতার গুরুত্ব বা তার সঙ্গে লবণতার সম্পর্ক। এরপর সব থেকে শেষে যে প্রশ্নটা আছে সেটা কি, পিকনোক্লাইন স্তর বা ঘনত্বের অবক্রম কোন জিনিসটাকে বলছে। পিকনোক্লাইন, ঠিক যেমন আমরা তোমার ওই হ্যালোক্লাইন জানলাম, পিকনোক্লাইন দেখো বলছে যে সমুদ্রের 300 থেকে 1000 মিটার গভীরতায় উষ্ণতা এবং লবণতার দ্রুত হারে পরিবর্তন হয় বলে জলের ঘনত্বেরও পরিবর্তন ঘটে, সাধারণত বৃদ্ধি পায়। ঘনত্ব পরিবর্তনজনিত এই স্তরটি পিকনোক্লাইন স্তর নামে পরিচিত। তাহলে এই গেল তোমার মোটামুটি ঘনত্বের একটা ধারণা। দেখো যদি তোমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।